আমি চাইবো পর্তুগাল জিতুক এটা। জানি একটু শুনতে অড লাগবে, তবু আমি চাইবো ফ্রান্স যা পারফর্ম করছে আমি ফ্রান্সকে আগে আর দেখতে চাই। ফ্রান্স আরো ভালো পারফর্ম করতে পারতো, ডমিনেশন যেটা এক্সপেক্ট করেছিলাম ফ্রান্সের কাছ থেকে সেটা আর করতে পারেনি ফ্রান্স এবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট স্পোর্টস এন্ড ইওর ডেইলি ডোজ অফ ক্রিকেট এন্ড ফুটবল। তো আজকের ভিডিওতে আজকে নতুন একটা পডকাস্ট, আমার লাইভ বলতে আমার চ্যানেলের প্রথম পডকাস্ট আজকে আসতে চলেছে। আর আমার সাথে পুষ্কর, আমার চ্যানেলের ওয়ান অফ দি বেস্ট সাবস্ক্রাইবার, ফলোয়ার, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, এবং আমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে যত ফুটবল দেখা বা ফুটবল পাগল আমার মতো সেরকম ফ্যান্সদের মধ্যে বা সেরকম ফ্রেন্ডসদের মধ্যে হচ্ছে অন্যতম। ইভেন অন্যতম বলতে আমি আমার দেখা হচ্ছে একমাত্র। তো আজকে আমরা প্রেডিকশন করতে চলেছি ইউএফএ ইউরো 2024 এর কোয়ার্টার ফাইনালের। ডেফিনেটলি চারটে মাউথ ওয়াটারিং ক্ল্যাশ, একটা ম্যাচ বাদ দিতে পারি, বাট তার আগে আমরা ডেফিনেটলি রিভিউ করবো রাউন্ড অফ 16 যে 8টা ম্যাচ খেলা হয়েছে, 16টা টিম, 8টা ম্যাচের 16টা টিমের যে রাউন্ড অফ 16 এর ম্যাচগুলো আছে সেগুলোর একটু রিভিউ দিয়ে নেবো, একটু ক্লিয়ার করে নেবো কোন ম্যাচটা কেমন হয়েছে আপনাদের সুবিধার জন্যই বা তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, ফার্স্টে হাউ আর ইউ পুষ্কর? হাউ আর ইউ? অবভিয়াসলি ফাইন, কিন্তু ইউরো নেশা বুঝতেই পারছো, একদম রাত জায়গা থেকে শুরু করে, প্লাস আমি এখন স্টুডেন্ট, তো পড়াশোনা তো চাপ করছে, বাট হ্যাঁ ইউরো দেখতে বছর পর ইউরো ডেফিনেটলি। তার মধ্যে অনেক গ্রেটেস্ট প্লেয়ারের লাস্ট ইউরো, ডেফিনেটলি পর্তুগাল, কারণ আমার জন্য পেপে আর রোনাল্ডো জানি 8 বছর ধরে দেখে আসছি তাদেরকে, পর্তুগালের জার্সিতে তো ডেফিনেটলি ইমোশন তো অবশ্যই। আর ঠিক আছে, তো পুষ্কর হচ্ছে ডেফিনেটলি সবার আগে বলে রাখি ক্লাব ফুটবলে, ইউরোপিয়ান ফুটবলে রিয়াল মাদ্রিদ ফ্যান, ডেফিনেটলি দি হালা মাদ্রিদ, ইয়েস, দি লেগেসি ইউরোপিয়ান জায়ান্ট। কি বলবো, নতুন করে কিছু বলেনি, 15টা চ্যাম্পিয়ন্স লিগ, সবাই জানে রিয়াল মাদ্রিদের নাম শুনলে চলে আসে আপোলা 15। আর আমি ডেফিনেটলি পিছনে জার্সি থেকে বুঝতেই পারছি, সবাই জানো আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। ঠিক আছে, আমি ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, এবার ডিরেক্টলি আমরা এন্টার করবো রাউন্ড অফ 16 ফার্স্ট ম্যাচ। সুইজারল্যান্ড এবং ইটালি ম্যাচ হয়েছিল, সুইজারল্যান্ড 2-0 জিতে গেছিল। তুই ডেফিনেটলি খেলাটা দেখেছিস, আমি খুব একটা খেলা ফলো করিনি, তো তোর থেকে আমি জানার চেষ্টা করবো এবং ক্লারিফাই করার চেষ্টা করবো আমাদের দর্শকদের। সুইজারল্যান্ড ইটালি, তোর কি মনে হয় ম্যাচটা কেমন হয়েছিল? তো সুইজারল্যান্ড ইটালি এটা দুটোই ভালো টিম, দুটোই কোয়ালিটি টিম, তবে আমি এক্সপেক্ট করেছিলাম ইটালি একটু ভালো খেলবে, কারণ আগের ইউরোটা অবশ্যই ইটালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ইউরো ইটালি ডিফেন্ডিং হচ্ছে বেস্ট ডিফেন্ডিং, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডিং ইন দ্য হোল ওয়ার্ল্ড, বিকজ ডি লোরেন্জো, ডি মার্কো, বারেলা, পাসকোনি, ইটালি সবাই ডিফেন্সের জন্য। কিন্তু এই ম্যাচটা সুইজারল্যান্ড ইটালিতে ইটালি ডিফেন্সে এতটা স্ক্যাটার্ড লাগছিল, তার মানে মনে হচ্ছিল প্লেয়ারদের মাথা প্লেয়ারদের পায়ের সাথে কানেক্টেড নেই। মানে হেডলেস ডিফেন্স টাইপের, ওইটাই, কোনো ডিফেন্ডারের সঙ্গে গোলকিপারের কোনো ইন্টারঅ্যাকশন নেই, মানে কোনো কেমিস্ট্রি কমিউনিকেশন কিছুই ছিল না। তো মোটামুটি হচ্ছে দুটো গোল দিল, একটা হলো পুরো, একটা হচ্ছে ভার্গাস, দুটোই একদম ওপেন এরিয়া থেকে, বক্সের মধ্যে ওপেন এরিয়া থেকে, কোনো ম্যান মার্ক করছে না ওদের। তো আমি ডিসঅ্যাপয়েন্টেড ইটালিতে। আমি পুরো ম্যাচটা দেখিনি, বাট যতটুকু পুষ্কর বললো, যতটুকু আমি হাইলাইটস দেখেছি বা যতটুকু ম্যাচে দেখছিলাম 20-25 মিনিট, আমিও ডেফিনেটলি বুঝতে পারছিলাম, বিকজ আমি আর সত্যি ইটালি বেটার করতে পারতো। ইটালির ডিফেন্স যথেষ্ট, মানে স্প্যালিটি যেরকম, মানে ডিফেন্সিভ ফুটবল খেলায় পার্কটা বাস একদম 5-4-1, পুরো ডিপ ডিফেন্ডিং, প্লাস ডোনারুমা বেস্ট গোলকিপার ওয়ার্ল্ড ফুটবলের। আর ডোনারুমা জন্যই তো ইটালি এত দূর আসলো, প্লাস ডোনারুমার জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি। তো আই থিঙ্ক ডোনারুমাকে দোষ দিয়ে লাভ নেই, বিকজ একা গোলকিপার কি করবে? যদি ডিফেন্ডার 5-4-1 খেলানোর পরে যদি পেনাল্টি বক্সের মধ্যে এসে যদি ওপেন চান্স ডিফেন্ডিং না করতে পারে, তাহলে সেখানে ডোনারুমার কোনো দোষেরই ব্যাপার নেই। একটা লিমিট আছে ডোনারুমার, লিমিট ফোন সাকসেসর হিসেবে একটু অ্যাড্রেস করা হয়। ফোন ডেফিনেটলি সুইজারল্যান্ড দুটো গোল গেল, 2-0 জিতে গেছে ইটালি, রাউন্ড অফ 16 থেকে বাইরে চলে গেছে, নকআউট হয়ে গেছে। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তো নেক্সট ম্যাচ জার্মানি ভার্সেস ডেনমার্ক, ওয়ান অফ দি বেস্ট টিম এবছর ইউরো। জার্মানি 2-0 জিতে গেছে, জার্মানি ডেনমার্ককে হারিয়েছে। ডেনমার্ক আই থিঙ্ক বেটার টিম, বেটার পারফর্ম করতে পারে। ডেনমার্কের স্ট্রাইকিং কোচটা সত্যি রাসমাস হয়ল্যান্ড অনেকটাই স্লো লেগেছে, অনেকটাই তার যে মানে ট্রেডটা আমরা বলে থাকি হোল্ড অফ প্লে বা হোল্ড অফ ফুটবল, যেটা আপ ফ্রন্টে গিয়ে একটা স্ট্রাইকার হ্যারি কেনকে যেরকম আমরা দেখি, তো সেরকম লেভেলের হয়তো আমরা স্ট্রাইকারটাকে আগামী দিনে দেখতেও পারি। বাট আই থিঙ্ক ডেনমার্ক যতটা আশা করেছিলাম ইটালির মতো, যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি, বাট হঠাৎ রাউন্ড অফ 16 এর মতো একটা জায়গা যদি জার্মানির মতো টিমকে ফেস করতে হয়, তখন একটু তো ভেঙে পড়বি। তো পুষ্কর, ওভার টু ইউ, জার্মানি ভার্সেস ডেনমার্ক, 2-0 জার্মানি। জার্মানি ভার্সেস ডেনমার্ক, তো প্রথমে আমি বলবো ডেনমার্কের কথা। ডেনমার্ক অবশ্যই যথেষ্ট ট্রাই করেছে ডেনমার্ক, ভালো টিম, কিন্তু জার্মানি দ্য হোস্ট, দ্য
টিম দ্য ফেভারিটস, এরা অবশ্যই জার্মানি অনেক চান্স ক্রিয়েট করেছে, কাই হাভার্টজ সেগুলোকে কনভার্ট করতে পারেনি, কিন্তু হ্যাঁ অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, কাই হাভার্টজ পেনাল্টি পেয়েছে, সেটাতে গোল স্কোর করেছে। মুসিয়ালা, জামাল মুসিয়ালা, আর জামাল মুসিয়ালা হোয়াট আ প্লেয়ার। আগামী 12 থেকে 15 বছর জামাল মুসিয়ালা লাইক লিওনেল মেসি যেরকম ডমিনেট করেছে, জামাল মুসিয়ালা দি নেক্সট বিগ থিং। জুড বেলিংহাম, জামাল মুসিয়ালা, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফ্লোরিয়ান ভিটস, ডেফিনেটলি নেক্সট 10-12 বছর কাঁপাতে চলেছে এটা। তো গাইজ আমি বলবো নেক্সট ইউরো, বা যারা অলরেডি মানে দেখা শুরু করছো বা যারা অলরেডি দেখে আসছো ইউএফএ ইউরো বা ইউরোপিয়ান ফুটবল যারা ফলো করো, তো ডেফিনেটলি জানো ইয়ার এরা কোন কোয়ালিটি প্লেয়ার। আর যারা খেলা দেখেছো ডেফিনেটলি আমি তো বলবো যদি জার্মানির খেলা দেখতে হয় আমি জামাল মুসিয়ালার খেলা দেখার জন্য টিকিট পেয়ে যাবো, বিকজ জার্মানি জামাল মুসিয়ালা ইজ দি বেস্ট প্লেয়ার। ইকাই গুন্ডমানা থেকে মুসিয়ালাকে আমার বেটার লাগছে, গুন্ডমানা থেকে মুসিয়ালা বেটার লাগছে। জার্মানির টিমটাই দেখো না, এতদিন ঠিকভাবে ফর্মই ছিল না জার্মানি টিমটা, প্লেয়ার ল্যাক করছিল। এখন দেখো ডিফেন্সিভ লাইনে রুডিগার দ্য বিস্ট, রুডিগার আছে, রুডিগারের পাশাপাশি খেলছে, ওইদিকে খেলছিল অবশ্যই জার্মান ডিসিপ্লিন কাউকে দেখে বুঝতে পারছে মিডফিল্ড দেখো, ইথাই গুন্ডোগান, কার কাকে লাগে মিডফিল্ডে, অবশ্যই লিভারকুসেনে ভালো পারফর্ম করেছে, ইউরোতে এসেও চান্স পেয়েছে, চান্সের কি বলবো রেসপেক্ট করছে চান্সটাকে, যথেষ্ট ভালো লাগছে। অ্যাটাকিং অ্যাটাকিং তো মুসিয়ালা, আবার সানে লিরয় সানে উইথ ফুল ট্রুকের মধ্যে স্ট্রাইকার পেয়ে গেছে কত বছর পরে জার্মানি। যাই হোক জার্মানি আই থিংক ডিজার্ভিংলি জিতেছে, জার্মানি কন্টেন্ডার, ট্রফি জেতার জন্য। জার্মানি ট্রফি জেতার জন্য কন্টেন্ডার বলবো না, বাট জার্মানি আই থিংক ওই কোয়ার্টার ফাইনাল সেমি পর্যন্ত পৌঁছানোর মতো ভবিষ্যৎ টিম, বাট আই থিংক জার্মানি ডিজার্ভিংলি জিতেছে। 2-0 গোল করেছে কাই হ্যাভার্টজের পেনাল্টি 53rd মিনিটে, আর জামাল মুসিয়ালার ডেফিনেটলি 1v1 তো বিস্ট জামাল মুসিয়ালা, 1v1 জামাল মুসিয়ালাকে কেউ এখন আটকাতে পারবে না ওয়ার্ল্ড ফুটবলে। তো এবার নেক্সট ম্যাচের দিকে যদি এবার যাই আমরা, তো নেক্সট ম্যাচ হয়েছে জার্মানি ডেনমার্কের পর, ইটস ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া। দি স্লোভাকিয়া দি জায়ান্ট, ডেফিনেটলি ইংল্যান্ডের কাছে ডেফিনেটলি জায়ান্টই ছিল, ইংল্যান্ডের কাছে স্লোভাকিয়া ডেফিনেটলি জায়ান্টই ছিল, মানে দেখে মনে হচ্ছিল যারা প্রাইম ফ্রান্স খেলতে এসছে। ইংল্যান্ড টিমটা এবার গ্রুপ স্টেজেও সাউথগেট জানি না কি করছে। প্রথমত আমি বলি নাকি গ্যারেথ সাউথগেটটা আমার একটু পছন্দ না, আমি প্যালেটির খেলা সহ্য করে নেবো, ইটালির ওই ফুটবল ডিপেন্ডিং ফুটবল সহ্য করে নেবো, গ্যারেথ সাউথগেটের খেলা সহ্য করবো না। কারণ যারা সোশ্যাল মিডিয়া ফলো করে তারা সবাই জানে গ্যারেথ সাউথগেটকে বলা হয় তার কাছে একটা ফারারি চালানোর মতো স্কোয়াড রয়েছে, বাট চালায় অটোর মতো। গ্যারেথ সাউথগেট যে প্লেয়ার গুলো আছে ইংল্যান্ডে যে কোয়ালিটি আছে, সেই প্লেয়াররা প্রিমিয়ার লিগে খেলে, লা লিগাতে খেলে, বড় বড় ক্লাব গুলোতে খেলে, ওরা খেলে হচ্ছে অ্যাটাকিং ফুটবল, বেশিরভাগ ওই অ্যাটাকিং ফুটবল খেলে। আর ইংল্যান্ডের একটা সময় অ্যাটাকিং ফুটবলই খেলতো, এই ইউরোতে এসে জানি না গ্যারেথ সাউথগেট কি মাথায় উঠে গেছে, খেলাতে হচ্ছে ডিফেন্ডিং। হ্যাঁ, 3 at the back, কারণ পুষ্পার সাথে আমার কথা হচ্ছিল, পুষ্পা বলছে নাকি সাকা রাইট উইঙ্গার খেলে আর্সেনাল ভেবে সাকাকে নামিয়ে দিচ্ছে, লেফট ব্যাক হয়ে যাচ্ছে সাকা, রাইট উইং থেকে লেফট ব্যাক। তো ইয়ার গ্যারেথ সাউথগেট কাম অন। বাট আমি আশা করি সাউথগেট যেন কোয়ার্টার ফাইনাল সুইজারল্যান্ডের কাছে হেরে যায়, আমি খুব খুশি হব, কারণ ইংল্যান্ডের খেলা দেখার মতো ধৈর্য শক্তি আমাদের এখন নেই। তো 2-1 জিতে গেছে ইংল্যান্ড। যাই হোক, জুড বেলিংহাম দি গড, নেক্সট বিগ থিং। জুড গ্যারেথ সাউথগেট একমাত্র এই বেলিংহাম মুভমেন্ট, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের উপর বেস করে ইংল্যান্ড এতদূর চলে এসেছে। কারণ গ্যারেথ সাউথগেট পুরো ডিফেন্ডিং করছে, অ্যাটাক গুলো করার চেষ্টা করছে, সেগুলো কনভার্ট হচ্ছে না। তারপরে ফ্রান্স গোলটা দিল 25 মিনিটে, ভালো গোল ছিল। জুড বেলিংহামের বাইসাইকেল কিক, বলবো ওটা নিয়ে ওই মোমেন্ট ইয়ার, এটা এই জন্যই তো মাদ্রিদ যে মেন্টালিটি মনস্টার গুলো খুঁজে, মাদ্রিদ ডিএনএ এই মেন্টালিটি মনস্টার গুলো খুঁজে নিয়ে আসে, আর তারপরে ডিএনএটা প্রডিউস করে দেয় প্লেয়ারদের মধ্যে, আর প্লেয়ার গুলো যেন নিজেদের নেশনের হয়েও বা নিজেদের ন্যাশনাল টিমের হয়েও মারাত্মক খেলতে থাকে। 91 মিনিটে হ্যারি কেন, 95th মিনিটে জুড বেলিংহাম। তো 90 মিনিটে গোল করার ক্ষমতা হয়নি, করে দিত যদি একটা বেটার। আই থিংক পেপ গার্ডিওলার কথা হচ্ছে যে হয়তো ইংল্যান্ডের নেক্সট হেড কোচ হতে পারে পেপ গার্ডিওলা, হলে আই থিংক ইংল্যান্ড মনস্টার হয়ে যাবে। আমরা সিটিকে দেখেছি, আমরা বার্সেলোনাকে দেখেছি, ইংল্যান্ড মনস্টার হয়ে যাবে ন্যাশনাল ফুটবলে। ইংল্যান্ড তখন ওই বিগ থিং জার্মানি, ফ্রান্স, স্পেনের মতো আর কি ডমিনেট করা শুরু করে দেবে। ইংল্যান্ডকে যে একটা ডাউন করোনা দেখছি, ইংল্যান্ড মানে ফাইনালে কোয়ালিফাই করে, কিন্তু ওই গ্যারেথ সাউথগেটের কিছু ভুল ভালো ডিসিশন প্লেয়াররা ঠিকভাবে মানিয়ে নিতে পারে না।
ইভেন এটাও বলা যেতে পারে যে প্লেয়াররা যারা অবশ্যই বড় বড় প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলে, লা লিগা খেলে, সিরিয়াতে খেলে, বুন্দেসলিগাতে খেলে, বাট ওই আলাদা আলাদা কোচের আন্ডারে খেলার পর হঠাৎ করে সাউথগেটের আন্ডারে নিয়ে আসা, সাউথগেট সেই পোটেনশিয়ালটা জাজ করতে না পারা, প্লেয়ার গুলো স্ক্যাটার্ড ডাবল মাইন্ডেড হয়ে যাওয়া, স্ক্যাটার্ড হয়ে যাওয়া, মাঠে গিয়ে পারফর্ম না করতে না পারা। তার মানে ইউরোটা এবার যথেষ্ট কম্পিটিটিভ হয়েছে, ইউরোটা ডেফিনেটলি কম্পিটিটিভ হয়েছে। যদিও নিজস্ব গ্রুপে টপ করেছে, কিন্তু সেই যে ডমিনেশন যে আমরা ইংল্যান্ডের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম সেটা ইংল্যান্ড দেখাতে পারেনি। সবাই বলছে ইংল্যান্ড ফেভারিট, ইউরো স্টার্ট হওয়ার আগে ইভেন আমিও বলছি ইংল্যান্ডের কোয়ালিটি আছে, ইংল্যান্ড ওয়ান অফ দ্য ফেভারিট, বাট এখন নিজের ডেফিনেটলি ফেভারিটস তো হবেই। যে টিমে মানে গোলকিপিং ডিপার্টমেন্টের থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্সে একের পর এক ওদের 4টে স্ট্রাইকার ঘুরে রয়েছে, ইভান টোনি, হ্যারি কেন, দেন বল নাম মনে পড়ছে না আমার, গোল করেন ওদের একটা টাকা গোল পালবার ওদের এবার কি রেড হট ফর্মে ছিল, ওদের রেড হট ফর্মে ছিল সিটির হয়ে, সিটির জন্য বেস্ট ইয়াংস্টার অফ দ্য প্রিমিয়ার লিগ, সে এখন এই অবস্থায় সাউথগেটের। তো যাই হোক, গ্রুপ সিতে ছিল ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া। এই গ্রুপে যদি ইংল্যান্ড স্ট্রাগল করতে করতে কোয়ালিফাই করে এরকম একটা জায়ান্ট স্পট নিয়ে, তাহলে সত্যি গেট আউট সাউথগেট। তো এবার নেক্সট ম্যাচ ইংল্যান্ড এবং ডেনমার্কের পর, ইংল্যান্ড এবং স্লোভাকিয়ার পর স্পেন ভার্সেস জর্জিয়া। স্পেন ভার্সেস জর্জিয়া, স্পেন দি বেস্ট টিম আমার মতে, কন্টেন্ডার ডেফিনেটলি প্রথম দিকে ছিল। আর আই থিংক ডেলা ফুয়েন্টে নিউ কোচ, লুইস এনরিকে লুজোর পরে ডেলা ফুয়েন্টে নিউ কোচ হিসেবে আসে। ডেলা ফুয়েন্টে আমি একটু ব্যাকগ্রাউন্ড যদি জাস্ট করে নিই, লাস্ট 12 বছর ধরে লুইস এনরিকের আন্ডারে কাজ করেছিল, প্লাস যে জুনিয়র টিম ছিল মানে যেখান থেকে আর কি আমরা এই লে নরমান্ড, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসকে উঠে আসতে দেখছি, সেই গ্রুপটাকে স্পেনেরই মানে একাডেমিটাকে জাজ বলতে আর কি অ্যাজ আ কোচ সেটাকে সামনে আসছিল। তারপরে লুচো চলে যাওয়ার পর, এনরিকে চলে যাওয়ার পর তাকে নিয়ে আসা হয়। 12 বছর সেখানে কাজ করেছে। স্পেনের প্রত্যেকটা সেই টিকি টাকা থেকে শুরু করে প্রত্যেকটা কমিশন নিয়ে তার খুব ভালো জ্ঞান আছে। বাট সারপ্রাইজিংলি আমরা স্পেনকে এবার বড়ি ফুটবল খেলতে দেখছি না, আমরা 900,000টা পাস খেলতে দেখছি না, যথেষ্ট ডিরেক্ট ফুটবল খেলছে, যথেষ্ট পজিটিভ এবং এনার্জেটিক ফুটবল খেলছে। আমরা বুস্কেটস, অ্যালবা সবাই যখন ছিল আর কি, মানে অনেক পজিশন বেস, বল উল্টা বল পাস দা বল, উল্টা বল পাস দা বল, টিকি টাকা অনেক বোরিং হয়েছে। বাট তারপরে আর ডেলা ফুয়েন্তে আসার পর যেরকম মানে প্রথম ম্যাচ থেকে যেরকম ফুটবলটা খেলাচ্ছে, আই থিংক ওয়ান অফ দি বেস্ট টিম এবছর ইউরোর কন্টেন্ডার। তো স্পেন ভার্সেস জর্জিয়া, ওভার টু ইউ। স্পেন ভার্সেস জর্জিয়া, তো আমিও দেখলাম জর্জিয়া অবশ্যই অনেক স্ট্রাগল করতে করতে গ্রুপ স্টেজ থেকে থার্ড বেস্ট টিম হিসেবে কোয়ালিফাই করেছিল, পর্তুগালকে হারিয়েছিল জর্জিয়া। তো আমি বলবো জর্জিয়া যথেষ্ট ভালো গেছে, জর্জিয়া প্রথমবার কোয়ালিফাই করছে ইউরোতে, সেই হিসেবে জর্জিয়া এক্সেলেন্ট পারফরমেন্স। কিন্তু স্পেনের মতো টিম যখন সামনে চলে আসে তখন যাই হোক, তো 18 মিনিটে লেনর একটা গোল দিল, তার গোল দিল বলতে ক্লিয়ার করতে গেছিল, বন্ধ হয়ে গেল। তারপর থেকে ওই যে একটা বন্ধ হলো, তারপর থেকে স্পেন পার্সোনালি নিয়ে গেল ব্যাপারটাকে। ওর পর 4টে গোল স্কোর করলো, রড্রি একটা স্কোর করলো, রড্রি দ্য মিডফিল্ডার অবশ্যই বেস্ট স্টেডিয়াম কারেন্টলি, সিরিজে ভালো ফর্মে ছিল, এখন স্পেনে এসে ভালো ফর্মে আছে। তারপর গোল স্কোর করলো হচ্ছে 51 মিনিটে ফাবিয়ান রুইজ। আমি ফার্স্ট ম্যাচটা স্পেনের ফার্স্ট ম্যাচ দেখেছিলাম, আই থিংক আলবেনিয়ার সাথে ছিল, স্পেন ইটালির সাথে স্পেন ম্যাচ ছিল। তো আমি ফার্স্ট ম্যাচটা দেখছিলাম, ওয়াসলমে ছিল আমি। ফাবিয়ান রুইজ দুটো গোল করলো, একটা গোল পড়ালো, একটা লেফট ফুটে শট মারলো সেকেন্ড পোস্টে। ফাবিয়ান রুইজকে আমি 45 মিনিট দেখলাম, ফাবিয়ান রুইজ বেস্ট প্লেয়ার ছিল। ফাবিয়ান রুইজ ওই ম্যাচের জন্য না, ফাবিয়ান রুইজ পুরো থ্রু আউট দি সিজন এখন পর্যন্ত যা খেলেছে, ফাবিয়ান রুইজ আই থিংক স্পেনের বেস্ট প্লেয়ার। তখন করেছে তখন করলো ফাবিয়ান রুইজ, দেন নিকো উইলিয়ামস লেফট উইঙ্গার নিকো উইলিয়ামস। আসলে রড্রি বলছে আসলে স্পেনের আসলে ডেলা ফুয়েন্টে এটাই চেষ্টা করছে, 4-2-3-1 বা 4-3-3 খেলাচ্ছে, দুটো উইঙ্গার দুটো মানে দৌড়ানো একদম মানে কুত্তার মতো দৌড় করাচ্ছে আর কি লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসকে। মোরাতা ড্রপ ডাউন করছে, মোরাতা হোল্ড আপ প্লে বেশ ভালো, মোরাতা আই থিংক অফ দ্য বল বেশ ভালোই খেলছে, মানে ডিফেন্ডারদের এক্সট্রা করা, ডিফেন্ডারদের সাথে একটু মানে স্পেস ক্রিয়েট করা, যেখানে আর কি স্পেস ক্রিয়েট করছে, দুটো ডিফেন্ডারকে পুল করছে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের বিটুইন দ্য লাইনস রান, দেন ডানি কারভালের ওভারল্যাপিং, ডানি কারভালের ক্রস, তার নতুন করে কিছু বলার নেই। ইউ নো ঠিক আছে, 4-1 জিতে গেছে স্পেন কোয়ালিফাই করেছে, জানতাম জর্জিয়া পারবে না। আর ইউরো শুরু হওয়ার আগে একটা ফ্রেন্ডলি হয়েছিল, 7-1 জিতেছিল স্পেন, 7-1 স্পেন জিতেছিল জর্জিয়াকে হারিয়ে। তো সেখানে স্পেন আর ডেফিনেটলি জিততো তো অবশ্যই। তো এরপর স্পেন জর্জিয়ার পরে নেক্সট ম্যাচ রাউন্ড অফ 16 থাকে হচ্ছে ফ্রান্স বেলজিয়াম। ডেফিনেটলি ফ্রান্স
বেস্ট টিম ভেবেছিলাম, বাট বেস্টের মতো খেললেও আই থিঙ্ক গোল স্কোরিং ড্রপটা দেখা গেছে। কারিম বেনজেমা নেই, অলিভার জিরু স্টার্ট করছে না, কিলিয়ান এমবাপ্পেকে আমরা দেখছি স্ট্রাইকার ইউজ করছে, বারকোলা খেলছে লেফট উইঙ্গার, রাইট উইং খেলছে উসমান ডেম্বেলে। তো আই থিঙ্ক ফ্রান্স একটু আন্ডার পারফর্ম করেছে। এক্সজি অনেক ক্রিয়েট করেছে, প্রায় প্রত্যেকটা ম্যাচে 2-3টে করে গোল করা উচিত ফ্রান্সের, বাট সেই গোলটা স্কোর করতে পারছে না। মানে ওন গোল ক্রিয়েট করছে, অন্য মানে অপোনেন্ট ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়ে যাচ্ছে, ফ্রি কিক পেনাল্টি থেকে গোল স্কোর করছে। এখন ওপেন প্লে থেকে ফ্রান্স সেভাবে গোল করতে পারেনি। লাস্ট ম্যাচে করেছিল, লাস্ট ম্যাচে আই থিঙ্ক কোলোমুয়ানি গোল করেছিল, কোলোমুয়ানি 1-0 গোলটা ছিল। হ্যাঁ তো মানে ওটা ওন গোল ছিল, আর ওটা ওন গোল ছিল। এখন পুষ্কর আমাকে কারেক্ট করলো, ওটা ওন গোল ছিল। আসলে এই 83 মিনিটে ওন গোল, এটাকে কিন্তু আমি ডিফেন্ডার থেকে দেখছিলাম, বেলজিয়ামের মারাত্মক খেলছিল, বেলজিয়ামের ডিফেন্স এক্সেলেন্ট ছিল। ম্যাচটা আমি দেখেছিলাম, ম্যাচটা বেশ এন্ড টু এন্ড হচ্ছিল, বেলজিয়াম হাফ লাইন ক্রস করতে পারছিল না, সেটা আলাদা বিষয়, বাট কেভিন ডে ব্রুইনে যদি ডিফেন্ডিং করতে আসে ডেফিনেটলি সেখানে তো আর হাফ লাইন ক্রস করতে পারবে না। সেখানে অরলিন চুয়ামেনি অনেক চান্স মিস করছিল, ছক্কা মারছিল, আর চুয়ামেনি যা চান্স ক্রিয়েট করেছিল চুয়ামেনি হ্যাটট্রিক করতে পারতো। চুয়ামেনি আর মানে প্লেসমেন্টটা ঠিক করে করতে পারেনি, বাট ক্লাস মোমেন্টে রান্ডাল কোলোমুয়ানি এসে একটা শট মারলো, হাঁটুতে লেগে ঢুকে গেল বল বলে। তো ওভার টু ইউ পুষ্কর, কি বলতে চাই ফ্রান্সকে নিয়ে? এটা হচ্ছে সবচেয়ে বোরিং ম্যাচ রাউন্ড অফ 16। আমি বলবো সবচেয়ে বোরিং ম্যাচ। এই অ্যাটাক করছে, ডিফেন্ড করছে, অ্যাটাক করছে, ডিফেন্ড করছে। লুকাকু কেন চান্স দিচ্ছে, কেন কিছু বলার নেই। বাকায়োকো, দেন বাতসুয়াইয়ের মতো কিছু ইয়াংস্টার স্ট্রাইকার বসে রয়েছে, লিয়ান্ড্রো ট্রসার্ড বসে রয়েছে, আর ট্রসার্ড তো ফ্রান্স বলছি আমি, মিকেল আর্টেটার হয়ে আর্সেনাল হয়ে কি খেলাটা খেললো, লেফট উইং এ হয়ে ট্রসার্ড আগুন ধরিয়ে দিয়েছিল। কেমন ট্রসার্ডকে নামা, কেভিন ডে ব্রুইনে একটু ফ্রি মানে একটু ব্রিদিং স্পেস পাবে, ট্রসার্ডকে দুটো বল ডেলিভার করবে একদম মানে বিটুইন দ্য লাইন, বা একটু মানে একটা বল দেবে 30 ইয়ার্স এর বল, ট্রসার্ড করবে রান, একদম বল পাবে, উইলিয়াম সালিবা প্রেসারে পড়বে। সালিবার কেমন আর সালিবাকে আর উপামেকানকে যদি প্রেসারে নাই ফেলতে পারে তাহলে আর কি খেলবে। বাট নেক্সট ম্যাচ ইটস পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া। অ্যাজ আ পর্তুগাল ফ্যান আমি একটুর জন্য দিয়ে হার্ট অ্যাটাকটা করিনি। এখন আমি বসে পুষ্করের সাথে পডকাস্টটা করছি, ভিডিওটা রেকর্ড করছি, ভিডিওটা আপলোড করতে পারছি আমার চ্যানেলে, এখন আমি দেখতে পাচ্ছ তোমরা আমাকে। তো ওই দিন রাত 12:30 থেকে 2:30 পর্যন্ত নর্মালি খেলা হয়, বাট ওই দিন প্রায় 4:30 পর্যন্ত খেলা হয়েছিল, আমি স্ট্রিমেও ছিলাম, পুষ্কর ছিল আমার সাথে। তো ম্যাচটা হয়েছিল বিটুইন পর্তুগাল অ্যান্ড স্লোভেনিয়া। ইয়ান ওবলাক আর বেঞ্জামিন সেসকো, দুটো মানে আর কি ইউরোপিয়ান ফুটবলে মানে পরিচিত নাম, তারাই আর কি ছিল। বাকি সবাই রাশিয়ান লিগ, টার্কি লিগ, এসব লিগে খেলে বেড়ায়, কোনো পজিটিভ নেম ছিল না। বাট তারপরে স্লোভেনিয়া যা খেললো, পর্তুগাল আই থিঙ্ক পর্তুগাল খারাপ খেলেনি, জর্জিয়া ম্যাচে খারাপ খেলেছিল পর্তুগাল, কিন্তু স্লোভেনিয়া ম্যাচে খারাপ খেলেনি। পর্তুগাল যথেষ্ট চান্স ক্রিয়েট করেছে, যথেষ্ট বেটার ছিল। রাফায়েল লিয়াও, জোয়াও ক্যানসেলো তো বেস্ট ম্যাচ ছিল আগের দিন, লাস্ট এক বছর তো জমিয়ে রেখেছিল হয়তো পারফরম্যান্সটা। বার্নার্ডো সিলভা ডিসেন্ট ছিল, ব্রুনো আই থিঙ্ক ঠিকঠাক খেলছিল, ব্রুনো মেন্ডেস আর রাফায়েল লিয়াও মারাত্মক খেলেছে। সেকেন্ড হাফে এসে আই থিঙ্ক সেকেন্ড হাফে ভিটিনিয়া তাকে ভালো ছিল, ভিটিনিয়া ভালো খেলছিল। রোনাল্ডো 11 থেকে 12টা চান্স পেয়েছিল রোনাল্ডো, বাট রোনাল্ডো স্কোর করতে পারেনি, পেনাল্টি মিস। দেন ডিয়েগো কস্টার সুপ্রিমেসি, পেপে, রুবেন ডিয়াস, ইউ তো এটা বলবো আমি এই ম্যাচটা নিয়ে। অবশ্যই পর্তুগাল ভালো খেলেছিল, যথেষ্ট ভালো খেলেছিল। সেই আমি স্ক্রিনের মধ্যে আমি কমেন্টে ছিলাম, আমি প্রিয়দা এত বেশি রিয়াক্ট করছিল, আমি প্রিয়দাকে বলেছিলাম তুমি পাশে একটা কাউকে নিয়ে বসো, হার্ট ফেল করো না। ওটাই সত্যি ম্যাচটা সত্যি এরকম ছিল। রোনাল্ডো এতগুলো চান্স ক্রিয়েট করলো, মানে পর্তুগাল প্লেয়াররা এতগুলো চান্স ক্রিয়েট করলো, রোনাল্ডো মিস করলো, রোনাল্ডো পেনাল্টি মিসটা, রোনাল্ডো ভেঙে পড়েছিল, রোনাল্ডো কেটেছিল, সত্যি বলছি আমার হাতে খারাপ লেগেছিল ওটাই। তারপরে ডিয়েগো কস্টা, সেসকো, বেঞ্জামিন সেসকো মাস্টার ক্লাস। তারপরে পেপে হঠাৎ করে ডিজাস্টার ক্লাস হয়ে গেল, একটা বল নিয়ে টার্ন করতে গিয়ে স্লিপ করে গেল, আর সেকেন্ড বেঞ্জামিন সেসকো এসে বলটাকে স্ম্যাশ করলো, নিয়ে রান করলো। ভেবেছি ওখানেই ম্যাচ শেষ, রোনাল্ডো ওখানে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, পেপে ওখানে হার্ট অ্যাটাক করে মরে যাবে, পেপের পুরো লেগাসি শেষ হয়ে যাবে, রোনাল্ডোকে নিয়ে গালিগালাজ করা হবে সোশ্যাল মিডিয়ায়। But Diego Costa, the god level save, left foot এ god level save, Diego Costa। কালকে বুঝতে পারি এই ম্যাচটাতে ডিয়েগো কোস্টা শুধুমাত্র একটা ওপেন গোল আর 3টে পেনাল্টি সেভ করেনি, রোনাল্ডো লেগাসিও সেভ করেছে, রোনাল্ডো পেপে লেগাসিও সেভ করেছে, দুজন লেগাসি করেছে। বিকজ পেপের ভুল প্লাস রোনাল্ডো পেনাল্টি মিস, দুজন পুরো একদম শেষ হয়ে যেত ওদের, মানে সোশ্যাল মিডিয়া বা যারা কি অ্যান্টি রোনাল্ডো অ্যান্টি পর্তুগাল ফ্যান আছে তারা পুরো শেষ করে ফেলতো। পর্তুগাল নক আউট হয়ে যেত রাউন্ড অফ 16 থেকে, ওয়ার্ল্ড কাপের মতনই, মরক্কোর ম্যাচের মতনই সব, মানে আর কি আমরা আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে যেমন ছিল সেমিফাইনাল ফাইনাল আমরা ক্রস করতে পারি না, পর্তুগালের ওটা হয়েছে রাউন্ড অফ 16 ক্রস করতে পারি না।
তো আর কি ঠিক আছে। আর তারপরে রোনাল্ডো পর্তুগালকে ম্যাপে নিয়ে এসেছে, গত 12-15 বছর ধরে ডমিনেট করছে, পর্তুগালের হয়ে খেলছে। পেপে ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, লেজেন্ড পর্তুগালের। তো আই থিঙ্ক ডিয়েগো কস্তা খেলেছে আগের দিন, ডিয়েগো কস্তা 3টে পেনাল্টি সেভ, ইয়াং ওব্লাক তার অপোজিটে রয়েছে, ওব্লাকের চোখে চোখ রেখে পেনাল্টি সেভ গুলো করা কনফিডেন্টলি। আর দেখে মনে হয়নি মাত্র 23-24 বছর বয়স, ওব্লাকের মতো একটা বেস্ট গোলকিপার সামনে রয়েছে। পেনাল্টি মিস করলে হয়তো মনে হলো হেরে যেতে পারে, চোখে মুখে কিছু বোঝা যাচ্ছিল না, জাস্ট একটা পেনাল্টি সেভ করছে, ফিস্ট পাম্প করছে, এক জায়গায় চলে যাচ্ছে। এটা মেন্টালিটি, এটা পার্সোনালিটি। আর এটা বড়, যেভাবে সুইপার কিপিং করে, যেভাবে পেনাল্টি সেভ গুলো করলো, আই থিঙ্ক বেস্ট গোলকিপার হতে চলেছে ডিয়েগো কস্তা। অবশ্যই কামিং ইয়ারতে আমরা দেখতে পাবো ডিয়েগো কস্তাকে বড় বড় ক্লাবের জন্য খেলতে, ওর জন্য বড় বড় ক্লাবের বিড লাগাতে। অবশ্যই 30 মিলিয়ন 50 মিলিয়ন কোনো ব্যাপারই না। ওয়েলকাম টু ম্যানচেস্টার ইউনাইটেড, ডিয়েগো কস্তা। I love that. Pushkar Sebe, welcome to Real de Madrid after Thibaut Courtois. আরেকটা ব্যাপার, পর্তুগিজ টিমকে সবাই ভাবে, ইভেন আমিও ভাবতাম যে রোনাল্ডোকে সেই রেসপেক্টটা দেওয়া হয় না, প্লেয়ারদের সাথে রেসপেক্টটা করে না। কিন্তু আগের দিন রোনাল্ডো মানে ব্রেকডাউন হওয়ার পর প্লেয়াররা, কোচরা, স্টাফ মেম্বাররা যেভাবে সাপোর্ট করলো, আমি সত্যি বলছি আমার চিন্তাধারা বদলে গেছে পর্তুগালকে নিয়ে। ওটাই আমিও তো স্টিভেন শুরুয়ারে বলছিলাম, মেসিকে যেরকম সাপোর্টটা করে আর্জেন্টিনার প্লেয়াররা বা স্টাফরা মিলে, রোনাল্ডোকে ততটা সাপোর্ট করে না। বাট রোনাল্ডোকে আগের দিন যেভাবে 11-12টা চান্স ক্রিয়েট করে দেওয়া, ডেফিনেটলি বার্নার্ডো সিলভা বল পেলে ক্রস করছে, কাট ব্যাক খেলছে, রাফায়েল লিয়াও পুরো ডেলিভার করছে, রোনাল্ডো গোল করতে পারছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, কান্না করছে পেনাল্টি মিস করার পর, ডিয়েগো ডালোসে জড়িয়ে যাচ্ছে। আই থিঙ্ক পর্তুগালের আগের দিনের খেলা দেখে বা পর্তুগালের আগের দিন ওই মানে ওই ব্যাপার গুলো দেখে আমার সত্যি মন ভরে গেছে। তো ঠিক আছে, আর পর্তুগাল স্লোভেনিয়ার পরে 3-0 জিতলো পেনাল্টিতে, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেস, রোনাল্ডোর গোল, রোনাল্ডো এসে পেনাল্টি স্টকে গোল করলো। এন্ড দেন রোমানিয়া, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, টার্কি। আই থিঙ্ক নেদারল্যান্ড ইজিলি জিতে গেছে। রোমানিয়া নেদারল্যান্ড নিয়ে আমি বেশি কথা বাড়াচ্ছি না, বিকজ ভিডিও অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আর পডকাস্ট জেনারেলি লেন্থি তো হবেই। আর অস্ট্রিয়া টার্কি অস্ট্রিয়া হেরে গেছে, টার্কি 2-1 জিতে গেছে। অস্ট্রিয়া আই থিঙ্ক আমার দেখা এই আন্ডারডগ বা আর কি ব্ল্যাক হর্স বলতে পারি আমি অস্ট্রিয়াকে। যেভাবে এসছে রালফ রাঙ্গনিকের আন্ডারে, রালফ রাঙ্গনিক আমি চিনি বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড 1 বছর কোচিং করিয়েছে। আর রোনাল্ডো সেই সময় ছিল, রোনাল্ডোর সাথে রাঙ্গনিকের একটা প্রবলেম দেখা দিয়েছিল। বাট ইয়ার সত্যি রাঙ্গনিক যেরকম মানে হাই প্রেসিং ফুটবল খেলাচ্ছে, যেভাবে ডায়াগোনাল প্রেসিং করছে, বল স্ন্যাচ করা, ফাস্ট 2-3 টাচে মার্সেল সাবিৎজার, আর্নাউটোভিচ, আই থিঙ্ক দেখেছি খেলাটা বল দেখেছি। তো অস্ট্রিয়া পুরো ডিজার্ভ করে, অস্ট্রিয়া যা খেলেছে অস্ট্রিয়া ডিজার্ভ করে আমরা ফিফটিন আসা। কিন্তু গোলকিপার কোনো দুটো সেভ, ওয়ার্ল্ড ক্লাস সেভ ছিল। লাস্ট মোমেন্টে পয়েন্ট ব্ল্যাঙ্ক 90+3 মিনিটের সেভ দিচ্ছে, ওই সেভটা টার্কিতে শুরু করে এলো কোয়ার্টার ফাইনাল। এক্স্যাক্টলি, নাহলে ম্যাচটা ড্র হতো, দেন পেনাল্টি। তো ঠিক আছে, এটা ছিল আমাদের 25 মিনিট ধরে বক। এটা ছিল আমাদের রাউন্ড অফ 16 এর রিভিউ। এবার আমরা চলে যাচ্ছি আসল জায়গায়, ইটস প্রেডিকশন টাইম। It's UEFA 2024 quarter finals. First match, Spain versus Germany, match of the tournament. চ্যাম্পিয়ন্স লিগের মতো কোয়ার্টার ফাইনালসে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির মতো। আমি তাকে একটা কথা বলতে চাইবো যে ইউরো আরেকটু বেটার করতে পারতো, জানি ভিউয়ারশিপ ডেফিনেটলি আসবে। আর যেভাবে মানে বিভিন্ন রকম আর কি আপসেট গুলো হচ্ছে, বাট আই থিঙ্ক তারপরেও জার্মানি আর স্পেনকে একসাথে এখনই কোয়ার্টার ফাইনাল দেওয়া উচিত হয়নি। সেমিফাইনাল ফাইনাল আই থিঙ্ক বেটার হতো সেটা। একই ব্র্যাকেটে 4টে কন্টেন্ডারকে দিয়ে দেওয়া, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মানি, আই থিঙ্ক বেটার করতে পারতো। ওদিকে একেবারে পুরো উইক টিম হয়ে গেছে, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, টার্কি। ওখানে আই থিঙ্ক একটা দুটো টিমকে ওখানে দিতে পারতো, আই থিঙ্ক ফ্রান্স, স্পেনের মতো টিমকে ওখানে দিতে পারতো। বাট ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এবার আমরা বেস্ট ম্যাচটা সবার আগে দেখতে পাবো, স্পেন জার্মানি। আগামীকাল খেলা রয়েছে 9:30 থেকে, লাইভ ওয়াচ অলং থাকবে, জয়েন করতে ভুলো না। এবার পুষ্করের মতামত শুনবো, দি পণ্ডিত পুষ্কর। ওকে, গো অন। স্পেন জার্মানি এজ আ স্প্যানিশ ফ্যান, বলা হয়নি আমি স্প্যানিশ ফ্যান। হ্যাঁ, স্প্যানিশ ফ্যান। এজ আ স্প্যানিশ ফ্যান আমি স্পেনের ম্যাচগুলো দেখেছি। স্পেন গ্রুপে যে গ্রুপ বি, গ্রুপ অফ ডেথ যেটাকে বলা হচ্ছিল, গ্রুপ বি, সেই গ্রুপে একটা ম্যাচও না হেরে টপ করেছে। অবশ্যই স্পেন ডিজার্ভ করে, জার্মানি যতটা ডিজার্ভ করে স্পেনও ততটাই ডিজার্ভ করে যাওয়া। জার্মানিও নো ডাউট ভালো খেলেছে, জার্মানি ভালো খেলেছে। স্পেনের যে ইয়াংস্টার প্লাস জার্মানি ইয়াংস্টার, মানে এই ম্যাচটা ফাইনাল হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি, তো এই ম্যাচটা ফাইনাল হওয়া উচিত ছিল। এখন এখান থেকে যে কোনো একজন বেরোবে। আমি এই দুজনের মধ্যে যে কোনো একজন জিতবে, আমি এটা ভেবে রেখেছিলাম যখন আমরা 15 দেখলাম বা গ্রুপ স্টেজ যখন দেখেছিলাম, তখন আমি বুঝে গেছিলাম স্পেন বা জার্মানি দুজনের মধ্যে কোনো একজন জিতবে। কিন্তু স্পেন বা জার্মানি দুজনকে কোয়ার্টার ফাইনালতে ফেস করতে হচ্ছে একে অপরকে, তো অবভিয়াসলি কাউকে একটা ব্যাক করতে হবে। আর এই ম্যাচটা সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হবে, যেটা বলতে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ। তো স্পেন জার্মানি
আমি প্রেডিক্ট করবো গোল স্কোরিং ম্যাচ হবে, গোল স্কোরিং ম্যাচ আমি প্রেডিক্ট করবো, তবে বেশি ডিফারেন্স হবে দুই টিমের মধ্যে। 3-2 তে জিতবে স্পেন 3-2। ওকে, পুষ্করের প্রেডিকশন 3-2। আমি একটু অন্যরকম ভাবে প্রেডিক্ট করতে চাই। আমিও চাই স্পেন জিতুক, বা আমি চাই বলতে আমি আমার চাওয়াতে কিছু যায় আসে না, আমার কোন টিমও খেলছে না, আমি চাই যেন দুটো টিমই যদি আউট হয়ে যায় তাহলে খুশি হবো আমি, বাট আনফরচুনেটলি সেরকম কিছু হবে না অ্যাজ এ পর্তুগাল ফ্যান। তো ঠিক আছে, দেখা যাক। আমার মতে পুষ্কর বলে হাই স্কোরিং 3-2 হতে পারে, আমার মতে লো স্কোরিং হবে। আমার মতে 1-0 বা 1-1 বা 2-1 টাইপের কিছু একটা হবে। খুব এন্ড টু এন্ড ম্যাচ হবে। দুটো টিম ডিফেন্সিভলি সলিড থাকার চেষ্টা করবে, কারণ খুব ভালো করে জানে নাগলসম্যান খুব ভালো করে জানেন ডে লা ফুয়েন্তের স্পেন কি রকম অ্যাটাকিং ফুটবল খেলে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস কাটানোর চেষ্টা করবে, ফ্যাবিয়ান রুইজ এখন গোল স্কোরিং ফর্মে চলে এসেছে, রুইজ কাটানোর চেষ্টা করবে। অপরদিকে ফ্লোরিয়ান রিচ, কাই হাভার্টসও গোল স্কোর করছে, মিস করছে ঠিক আছে, বাট গোল স্কোর করে দিচ্ছে এট দি এন্ড অফ দ্য ডে। দেন ওদিকে জামাল মুসিয়ালা, লেরোয় সানে, আই থিংক দুটো টিম একটু কনজারভেটিভ ফুটবল খেলবে আমার মতে। একটু বেশি ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস হতে পারে নাগলসম্যান ভার্সেস ডে লা ফুয়েন্তে। আমার মতে এটা 1-0 এক গোলের ডিফারেন্সে কোনো টিম ম্যাচ বার করতে পারে। যদি ডেফিনেটলি হাই স্কোরিং হয় তাহলে পুষ্কর সেখানে কি পন্ডিতের আখ্যাটা পেয়ে যাবে পুরো পার্মানেন্টলি। বাট আমার মতে, আমার মন বলছে ম্যাচটা এক গোলের ডিফারেন্সে ডিসাইড হবে। এক্সট্রা টাইমে যেতে পারে, পেনাল্টি শুট আউট হতে পারে, আমার ফিল আসছে এক্সট্রা টাইম বা পেনাল্টি শুট আউটে যেতে পারে। বিকজ আসলে দুটো হাই হেভিওয়েট টিম, দুটো মানে হাই লেভেল টিম, দুটো কন্টেন্ডার যখন একসাথে একে অপরকে কোয়ার্টার ফাইনালে ফেস করছে, দুটো টিমই চাইবে এখান থেকে আউট না হয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে। আই থিংক একটু কনজারভেটিভ ফুটবল হবে। এন্ড টু এন্ড ডেফিনেটলি হবে, বক্স ফুটবল অবশ্যই চলবে, বাট আমার মতে একটু লো স্কোরিং এবং প্লাস মানে একদম লাস্ট পর্যন্ত ম্যাচটা যেতে পারে। এবার এখানেই আসলে আমাদের ইয়াংস্টাররা লুকিয়ে আছে, লামিন ইয়ামাল, রিচ, মুজিয়ালা, নিকো উইলিয়ামসের মতো কিছু, লে নরমান, ডেফিনেটলি ইয়াংস্টার মিডল স্টার, লেফট ব্যাক জোশুয়া কিমিক। তো ভালো ম্যাচ হবে, ডেফিনেটলি ওয়াচলং জয়েন করতে পারবেন। আর নেক্সট ম্যাচ আর সেদিনই, তো আগামীকাল রাত 12:30 থেকে নেক্সট ম্যাচ, আবারও হার্ট অ্যাটাক টাইম। আজ এবার হয়তো হার্ট অ্যাটাক হয়তো হবে, সত্যি হবে, বিকজ ফ্রান্স ভার্সেস পর্তুগাল, সেকেন্ড বেস্ট ম্যাচ, আই থিংক কোয়ার্টার ফাইনাল সেকেন্ড বেস্ট ম্যাচ এটা হতে চলেছে। ফ্রান্স ভার্সেস পর্তুগাল, পর্তুগাল কোয়ালিফাই করে গেছে ডিয়েগো কস্তা সুপ্রিমেসিতে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো লাস্ট ম্যাচে ভেঙে পড়েছিল, বাট আমার মতে রোনাল্ডোকে একটু পজিটিভিটি দেখাতে হবে, একটু অ্যাজ আ ক্যাপ্টেন লিডারশিপটা দেখাতে হবে, একটু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করতে হবে। ডেফিনেটলি রোনাল্ডো ভেঙে পড়ে চলবে না, এত 18-20 বছর ধরে ফুটবলটাকে ডমিনেট করছে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, দেন ম্যানচেস্টার ইউনাইটেড, দেন পর্তুগালের হয়ে যেভাবে খেলছে রোনাল্ডো, আই থিংক রোনাল্ডো গোটেড প্লেয়ার। রোনাল্ডোকে এভাবে কান্না করতে দেখা মাঠের মাঝখানে যেখানে খেলা শেষ হয়নি, আই থিংক রোনাল্ডোকে একটু মানে পাওয়ার বা একটু মেন্টালিটি দেখাতে হবে, লাস্ট পর্যন্ত ফাইট করতে হবে। বিকজ এটাকে জর্জিয়া এগেইনস্ট দেখছি, স্লোভেনিয়া এগেইনস্ট দেখছি, এই দুটো নতুন প্রথমবার খেলতে এসেছে দুটো নিউ টিম ইউএফএ ইউরো, তারা যখন পর্তুগালকে এভাবে প্রবলেম ফেস করাচ্ছে। এবার তো সামনে ফ্রান্স, এবার তো সামনে এমবাপে আসবে, এবার তো সামনে পেসি উইঙ্গার আসবে, বারকোলা ডেম্বালের মতো উইঙ্গার আসবে। এবার মিডফিল্ড চুয়ামেনির মতো একটা সলিড মিডফিল্ড থাকবে, অ্যান্টোইন গ্রিজমান থাকবে, দেন কামাভিঙ্গা বেঞ্চ থেকে আসে, অফ দ্য বেঞ্চ আসে। আই থিংক এনগোলো কান্তে রয়েছে, ডিফেন্স স্ট্রং, থিও হার্নান্ডেজ, উইলিয়াম সালিবা, উপমেকানো, আর রাইট ব্যাক কি খেলছে ফ্রান্সের, পাওয়ার খেলছে না ফ্রান্সের রাইট ব্যাক। যাই হোক, দেখলে বুঝতে পারবো, আমি তা দেখতে পারবো। তো আই থিংক এবার পর্তুগাল প্রবলেম ফেস করতে পারে। পেপে খেলছে 90 মিনিট ভালো করেই খেলছে, বাট ওই লাস্ট মোমেন্টে কি পেপে একটু স্ট্রাগল করছে খেলা ম্যাচ ভালো খেলার পর। তো এবার এখানে কিভাবে কম্পেনসেট করবে, বিকজ এমবাপের সামনে আই থিংক পেপেকে দেবে না, রুবেন ডিয়াস রাইট সাইডে খেলার চেষ্টা করবে, রুবেন ডিয়াস আর কি মেইনলি খেলার চেষ্টা করবে। বাট আই থিংক একটা এক্সট্রা মিডফিল্ডার ফর অরিয়েল চুয়ামেনি অর অ্যান্টোইন গ্রিজমান, মিডফিল্ডার এটা কিন্তু চেষ্টা করবে, যার কারণ জানে ডিফেন্স পর্তুগালের ভালো, কিন্তু ফ্রান্সের অ্যাটাকিং কে রুখে দেওয়ার মতো কতটা না। তো জোয়াও ক্যান্সেলোকে বেস্ট খেলতে হবে, জোয়াও ক্যান্সেলো বেস্ট খেলতে হবে। পেপেকে কি খেলাবে আমার ডাউট হচ্ছে, বাট আন্টোনিও সিলভাকে ট্রাস্ট করতে পারবে না, জর্জিয়া আছে পুরো শেষ করে দিয়েছে। কনসোলে নাতিও হাই ভোল্টেজ ম্যাচ, বাচ্চা ছেলে, পেপের এক্সপেরিয়েন্স কত হবে। এবার আই থিংক চেঞ্জ খুব একটা করবে না, করলে একটা এক্সট্রা মিডফিল্ডারও তো খেলাতে পারে, বা ব্রুনোকে ডিপ খেলাতে পারে। বিকজ আই থিংক ওই এনগোলো কান্তে, গ্রিজমান, চুয়ামেনি তিনটে বেস্ট মিডফিল্ডার, তাদেরকে আই থিংক আটকানোর জন্য একটা এক্সট্রা মিডফিল্ডার খেলাতে পারে। বাট আই থিংক কিছু এরকম হয়তো নাও করবে না, কারণ ওই 4-3-3 খেলাবে, ব্রুনোকেই খেলাবে, ব্রুনো নাম্বার 10, রোনাল্ডো আই থিংক চেঞ্জ করবে না। বিকজ আগের দিন পর্তুগালের যে টিমটা ছিল ওটাই বেস্ট টিম আমার মতে, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, আই থিংক ওটাই বেস্ট টিম, ওটাই খেলাবে, চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি ট্যাকটিক্যালি এক্সট্রা কোনো রকম কিছু করতে পারে, যে ব্রুনোকে একটু ডিপ খেলিয়ে দেওয়া, 4-3 একটু হোল্ডিং 4-3 খেলিয়ে দেওয়া, বার্নার্ডোকে একটু মিডফিল্ডে ইনভার্ট করিয়ে দেওয়া, চুয়ামেনিকে তো ইনভার্ট করে মিডফিল্ডে, নুনো মেন্ডেস রয়েছে, তো আই থিংক
অসুবিধার কোনো ব্যাপার নেই, কোনো টিম হয়তো চেঞ্জ করবে না খুব একটা। তো তো আমি আর কি বলি, পর্তুগাল ফ্রান্স নিয়ে একটু। ফ্রান্স ফ্রান্স বলে ওদের কাছে ওয়ার্ল্ড কাপ থেকে ইউরো বেশি কঠিন। অবশ্যই দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে সেটা। তো এটা নিয়ে আবার মেসি আনসার কি অনেক বলছে ওয়ার্ল্ড কাপ, হাউ ক্যান ইউ রুল ওয়ার্ল্ড কাপ। তো সেদিকে ফ্রান্সের দিক থেকে ফ্রান্স অবশ্যই, ফ্রান্সের কোয়ালিটি তো অনেক আগে থেকেই ছিল, এখনো আছে, কিন্তু এই ইউরো হিসাবে, এই ইউরোটা দেখে কোচ তার ট্যাকটিক্স অবশ্যই ফ্রান্সকে একটা ওয়ার্ল্ড কাপ দিয়েছে। ইউরো ফ্রান্স পর্তুগাল ফাইনালে নিয়ে গেছিল একটা এরারের জন্য, একটা গোলে এরারের। 113 মিনিট ফ্রান্সকে আমার সত্যি বলতে আমার মনে হয় ফ্রান্সকে প্রথম করা দরকার। অনেকটা আন্ডারপারফর্ম করছে, অনেকটা ওপেন থেকে গোল স্কোর করতে পারছে না। আর পর্তুগাল তো প্রিয়তা বললো অনেক কিছু, তো আমি আর কি বলবো, এক্সট্রা অ্যাড করার মধ্যে এটাই করতে পারি, রোনাল্ডোর লাস্ট প্রবাবলি লাস্ট লাস্টই হবে, বিকজ রোনাল্ডো যখন কস্টাকে বলতে পারছে যে তুমি আমার ক্যারিয়ার বা আমার রিটায়ারমেন্ট থেকে আমাকে রক্ষা করেছো, তাহলে আই থিংক এটাই লাস্ট হবে, জিতু পারে না জিতু। পর্তুগাল কেমন এক্সট্রা আছে 28 পর্যন্ত, 42 বছর বয়সে গিয়ে তার ডেফিনেটলি ইউরো খেলবে। কি বলবো, পর্তুগাল আমি চাইবো, আমি ডাইরেক্ট প্রেডিকশনে যাচ্ছি, আমি চাইবো পর্তুগাল জিতুক এটা। পর্তুগাল জানি একটু শুনতে অড লাগছে, তবুও আমি চাইবো, ফ্রান্স যা পারফর্ম করছে আমি ফ্রান্সকে আগে আর দেখতে চাই না। ফ্রান্স আরো ভালো পারফর্ম করতে পারতো, ডমিনেশন যেটা এক্সপেক্ট করেছিলাম ফ্রান্সের কাছ থেকে সেটা আর করতে পারেনি ফ্রান্স এবার। তো পর্তুগাল আমি চাইবো আগে যাক, স্পেনের সঙ্গে খেলা হোক, স্পেন হারাক। স্পেন পর্তুগাল আমরা দুজন একসাথে বসে ওয়াচমান করবো, মারপিট করতে যেতে পারে অবশ্যই। তো পর্তুগাল আমি প্রেডিক্ট করছি কত, এটা হাই স্কোরিং আমি এক্সপেক্ট করবো না, 2-0 পর্তুগাল। পর্তুগাল 2-0, ওয়াও পর্তুগাল 2-0। আই জানি একটু ওয়াইল্ড হচ্ছে, ডেফিনেটলি আর ওয়াইল্ড মানে ওয়াইল্ডেস্ট অফ অল টাইম। জর্জিয়ার কাছে 2-0, স্লোভেনিয়ার কাছে অলমোস্ট হেরে গেছিল। ঠিক আছে, যদি এটাকে আমি চেঞ্জ করতে হয় তাহলে খুব বেশি থেকে বেশি ফ্রান্সের কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট চলে আসে, তাহলে এক্সট্রা টাইমে যাবে, কিন্তু পেনাল্টি দিকে পর্তুগাল জিতবে। যদি পেনাল্টিতে যায় পর্তুগাল জিতবে, আমি পুরো 100% বিকজ ডিও কস্টা মোমেন্টামটা পেয়ে গেছে, কনফিডেন্স চলে এসেছে। আর তুমি প্রেডিকশন? Okay, I think 2-1 France. 2-1 France. আর আমার মনে হচ্ছে রোনাল্ডো গোল স্কোর করবে। পর্তুগালি জার্সি পরে বসে আছো তুমি, বাট ইয়ার কাম অন, আমি জার্সি পরে বসে আছি, প্রত্যেকটা ম্যাচ দেখেছি বলে পর্তুগাল আমার ওই জন্য ভয়টা লাগছে, কারণ আমি জানি এমবাপ্পে পার করে শেষ করে দেবে পর্তুগাল। পারবে না, পেস ওইটাই, পেস পর্তুগালের পেসে অনেক প্রবলেম হবে। এতদিন ধরে পেস খুব একটা মানে ফ্যাক্টর ছিল না, বাট পেস যখনই ফ্যাক্টর করছে, জর্জিয়ার কভারেজ ক্লিয়ার পেস, আগের দিন বেঞ্জামিন সেসকো এসে বল স্ম্যাশ করে দেওয়া, পেসে বিট করে দেওয়া পেপেকে, আই থিংক ওই পেসই ফ্যাক্টর হবে। বিকজ আর পর্তুগাল যেটা বেটার করতে পারে, আই থিংক মিডফিল্ড আর ডিফেন্ডারদের মধ্যে একটু কমিউনিকেশন ল্যাপস হচ্ছে, ওখানে একটু বেটার করতে পারে। একটু ডিফেন্সিভলি স্ট্রং থাকতে হবে, পালিনিয়াকে দায়িত্ব নিতে হবে, ভিটিনিয়াকে একটু ডিপ খেলতে হবে, ব্রুনোকে একটু মানে দুটো ম্যান একসাথে যেভাবে প্রেস করে, ব্রুনো ফার্নান্ডেজ, আই থিংক ব্রুনো, রাফায়েল লিয়াও, ব্রুনো মেন্ডেস, জোয়াও ক্যানসেলো, ফার্নান্ডো সিলভা এক্সট্রা ম্যান। আই থিংক পর্তুগাল সেম লাইন আপ নিয়ে খেলবে। পর্তুগাল আবার কতটা আমার মনে হচ্ছে রোনাল্ডো হয়তো গোল স্কোর করতে পারে, বাট 2-1 ফ্রান্স, 2-1 ফ্রান্স আমার প্রেডিকশন। সবাই, আমিও চাই রোনাল্ডো গোল করবে, সবাই চায়, যারা ইউরো দেখে সবাই চায় রোনাল্ডো একটা গোল, কারণ 6 কনসিকিউটিভ ইউরো সবকবার গোল করেছে, এটা থেকে আমি করবেন। তো ঠিক আছে, তো ফ্রান্স পর্তুগাল হচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় সব থেকে বেশি কথা হচ্ছে ফ্রান্স এবং পর্তুগাল নিয়ে। ডেফিনেটলি আর পর্তুগাল ফ্যান বসে বেশি কথা হবে। দেন ইংল্যান্ড এন্ড সুইজারল্যান্ড পরশুদিন, ইংল্যান্ড সুইজারল্যান্ড। আমি সবাই বলে দিচ্ছি, সুইজারল্যান্ড কাম অন, সুইজারল্যান্ড কাম অন, গ্রানিট ঝাকা কাম অন, শাকিরি একটা লং রেঞ্জার পার্লার হবে। আমার ফার্স্ট প্রেডিকশন দিয়েছি, আই থিংক সুইজারল্যান্ড 2-0 সুইজারল্যান্ড। লাইক ইট টু বি অনেস্ট আমিও চাই ইংল্যান্ড না যাক, আমিও চাই ইংল্যান্ড, ওই ফুটবল আমি দেখতে পারবো না। আমি ইংল্যান্ডের খেলা খুব একটা দেখি না আমার। প্রথমত ইংল্যান্ড এরকম ফুটবল খেলা, তার মধ্যে 12:30টায় ফুটবল খেলা ফেলে, কে দেখবে ভাই? 2:30 পর্যন্ত দেখেছে ইংল্যান্ডের খেলা, ওর থেকে আমি ওয়েব সিরিজ দেখি, নিজেই ঘুম পেয়ে যায়, ওর থেকে আমি ওয়েব সিরিজ দেখি। সুইজারল্যান্ড, আমিও চাই সুইজারল্যান্ড জিতুক, তবে এটা
স্কোর কেমন হবে আমি বুঝতে পারছি না, হাই স্কোরিং, গোল স্কোরিং। তবে হ্যাঁ, বাট আমার ভয়টা কোথায় লাগছে, ফিল ফোর্ডেন আর বেলিংহামকে লাস্ট মিনিটে যদি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জন্য ইংল্যান্ড এগোতে পারে, না হলে আমিও ভাবছি ড্র হবে, কারণ ডিফেন্সিভলি তো খেলছে ভালো ইংল্যান্ড। আর যাই হোক, তো ওই তো পুরো 5 ওভার ডিফেন্ডিং হবে একদম 90 মিনিট পর্যন্ত। তারপর যদি আই লাভ দ্যাট, যদি সাকা লেফট ব্যাক আবার হয় আর ডান দিক থেকে শাকিরি চলে আসে, আই লাভ দ্যাট। দেখবো সাকা ভার্সেস শাকিরি, রাইট উইঙ্গার থেকে লেফট ব্যাক, সাকা ভার্সেস শাকিরি। আই লাভ দ্যাট। তো হ্যাঁ, ওই আমি প্রেডিক্ট করছি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জোরে বের করে দেবে ইংল্যান্ড ম্যাচটা। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের জোরে 1-0 একটা বলে তো, যেমন স্লোভাকিয়া ম্যাচে আমরা দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, স্লোভাকিয়া ম্যাচে আমরা যেমন দেখলাম একটা গোল স্কোর করে দিয়েছিল শান্ত, তারপর টানা ট্রাই করছে অনেক কিছু, সাউথগেট যত কিছু পসিবল ছিল সবকিছু ট্রাই করলো, লাস্ট মোমেন্টে ঢুকে নিলাম একটা বাইসাইকেলটি বাট আই থিঙ্ক এই যে সুইজারল্যান্ডে যদি আমি ডিফেন্স একটু দেখাই, মানুয়েল আকাঞ্জি, ফাবিয়ান শার এন্ড রড্রিগেজ, ইয়ান সোমার গোলকিপার, ইয়ান সোমার বায়ার্ন মিউনিখ, ফ্রয়লার, সাকা মিডফিল্ডে রয়েছে, অ্যাবিশার আর এন্ডয়ে ওয়াইড মিডফিল্ডে রয়েছে, রিয়েডার ভার্গাস স্টার্ট করছে, শাকির স্টার্ট করছে না, এমবোলে রয়েছে স্ট্রাইকার। ডিফেন্স দেখে যেমন হচ্ছে শার, ফাবিয়ান শার নিউক্যাসল চেনে সবাই, মানুয়েল আকাঞ্জি ম্যান সিটি, দুজন প্রিমিয়ার লিগ ডিফেন্ডার। আই থিঙ্ক আমার যেমন হচ্ছে 2-0 সুইজারল্যান্ড আমি চাই, এবং আমার প্রেডিকশন এটাও 2-0 সুইজারল্যান্ড, আমার প্রেডিকশন এটাই। বিকজ যতই ওই ম্যাড্রিড ডিএনএ, জুড বেলিংহাম, ফিল ফোর্ডেন, ম্যানচেস্টার সিটি, পেপ গার্ডিওলা, আমি সবকিছু জানি, বাট ন্যাশনাল টিমে এসে যখন তোমার কোচ গ্যারেথ সাউথগেট, তখন এমনিতেই লাস্ট ম্যাচ ইতালির ডিপ ডিফেন্ডিং স্পেলিটির ওই মানে ডার্ক ডিফেন্ডিং, পাঁচ পাস ডিফেন্ডিং কে যখন দিয়ে যখন আটকাতে পারেনি, তখন আই থিঙ্ক এবার আটকাতে পারবে না। এমবোলো, ফ্রয়লার যেভাবে গোল স্কোর করছে, শাকির যেরকম লং রেঞ্জে ট্রাই করছে, শাকির এসে ওই বডি বিল্ডার শাকিরি, লেফট ফুট তো মাশাআল্লাহ খুব ভালো। তো ঠিক আছে, আমার প্রেডিকশন 2-0 সুইজারল্যান্ড। আর পুষ্কর টিপান্ডিতের প্রেডিকশন, আমি মনে হচ্ছে ড্র হবে, ম্যাচটা এক্সট্রা টাইম যাবে। যদি এক্সট্রা টাইমে যায় তাহলে হয় পেনাল্টি খেলিয়ে রাখবি, তোমার না পিক পেনাল্টি আছে, আমি তোমার দিক, আমি পেনাল্টি গেলে পিক করব, পিক করব আমার মনে পিক করব। তোমার আগের ইউরোটা 2021 যেটা হয়েছে, ওটা তোমার বেস্ট গোলকিপার ছিল, অনেক বেস্ট গোলকিপার ছিল। তো ওটাই আমি এক্সপেক্ট করছি, হয় একটা গোল দিয়ে দেবে সুইজারল্যান্ড, তারপর ইংল্যান্ড যদি একটা গোল দিতে পারে তাহলে এক্সট্রা টাইমে যাবে, আর যদি না দিতে পারে তাহলে খেলা শেষ। জুড বেলিংহাম মুভমেন্ট বা হ্যারিকেন আই থিঙ্ক ন্যাশনাল লং রেঞ্জে অনেক হবে, লং রেঞ্জে অবশ্যই লং রেঞ্জে শট অনেক হবে। আছে চেষ্টা করতে পারে ডিফেন্স থেকে স্কিপ করা। হ্যাঁ, যদি পেনাল্টি দেয় তাহলে আমি সুইজারল্যান্ডের দিকে। পেনাল্টি হলে ইয়ান সোমার, আমি বলবো পেনাল্টি হলে পিকফোর্ড, কারণ পিকফোর্ড এভারটন আগেও পেনাল্টি সেভ করেছে অনেক। আই থিঙ্ক পেনাল্টি হলে এক্সপেরিয়েন্স, ওটা আমি আসলে সবসময় এক্সপেরিয়েন্সটাকে একটু বেশি প্রেফার দিয়ে ফেলি, কেন জানি না দিই, পিকফোর্ড যদি পেনাল্টি হয় পিকফোর্ড। বাট ঠিক আছে, আর প্রেডিকশন হয়ে গেল দুজনের প্রথম মানে ফ্রান্স পর্তুগাল হলো, হ্যাঁ নেদারল্যান্ড তুর্কি লাস্ট ম্যাচ, পর্তুগাল বলছি লাস্ট ম্যাচ ইউএফএ ইউরো, নেদারল্যান্ড ভার্সেস তুর্কি অস্ট্রিয়াকে হারিয়েছে 2-1, বুনকের বেস্ট সেভ, ম্যাচ উইনিং সেভ। আর অপরদিকে নেদারল্যান্ড ডমিনেট করছে রোমানিয়াকে 3-0, ক্যাটপো রেড হট ফর্মে রয়েছে, মালেন রাইট উইঙ্গার খেলছে। ওভার টু ইউ। গ্রুপ স্টেজে নেদারল্যান্ডের কথা আমি বলি, গ্রুপ স্টেজে অতটা হয়তো কম করতে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে হারলো, হ্যাঁ 3-2 অস্ট্রিয়ার কাছে হারলো, আবার হয়তো অস্ট্রেলিয়াকে ফেস করতে হতো, কিন্তু ইভেন করলে হেরে যেত, আমি করলে হেরে যেত। ফ্যান্ডাই কিন্তু ফর্মে নেই খুব একটা, অবশ্যই ডিফেন্স একটু ল্যাক করছে। বাট দেখলার বেস্ট ডিফেন্স ইয়ার, ফ্রিম্পং, ডুমফ্রিজ, নেথান অ্যাকে, ভেন্ডেমেন, স্পার্সারের ভ্যান্ডেমেন কি খেলেছে, জেফ্রি, দেন ভ্যান্ডিবিক না, আই থিঙ্ক ভার্জিল ভ্যান ডাইক, জিয়ং নেই, ডিয়ংকে আউট করে one of the best defense, one of the best players আছে এবার নেদারল্যান্ডস টিম, বরাবরই অনেকটা ভালো। যাই হোক, তুর্কি ভাগ্যের জোরে এসছে, আমি একদম তুর্কি ভাগ্যের জোরে এসছে, আমি এক্সপেক্ট করবো নেদারল্যান্ডস জিতবে। ইভেন দেখতে গেলে পর্তুগাল ভাগ্যের জোরে এসছে, ভাগ্যের জোরে এসেছে। সাপোজ ওদিক থেকে তুর্কি ভাগ্যের জোরে উঠে গেল, এদিক থেকে পর্তুগাল ভাগ্যের জোরে উঠে গেল, তাহলে তো কিছু বললাম না। বাট আমি জানি ভাগ্য আর ফেভার করবে না পর্তুগাল। আগের দিন
যা কোটা ছিল সব শেষ হয়ে গেছে, আগের দিন কোটা, ভাগ্যের কোটা, ফরচুনের শেষ হয়ে গেছে। এটা কোয়ার্টার ফাইনাল, এখানে আর ভাগ্য কতটা সাথ দেবে। আমি চাইবো নেদারল্যান্ড 3-1 3-0 এরকম কিছু হবে। তো পুষ্করের প্রেডিকশন লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ 3-1 নেদারল্যান্ড টার্কি এগেইনস্টে। আমার প্রেডিকশন আমিও নেদারল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড। আই লাভ দ্যাট, নেদারল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড সেমিফাইনাল 1, আই লাভ দ্যাট। তো ঠিক আছে, আমার প্রেডিকশন নেদারল্যান্ড জিতবে, বাট গোল কি হতে পারে? গোল ক্যাটপো ফুটবল অবশ্যই ক্যাটপো যথেষ্ট ভালো খেলছে। আর র্যান্ডম ডিফেন্ডার কোন একটা গোল দিয়ে দেবে। রাবি সিমন ভালো হয়েছে, এটাই ছিল আজকের ইউএফএ ইউরো 2024 এর রাউন্ড অফ 16 এর রিভিউ আর কোয়ার্টার ফাইনালের প্রিভিউ প্রেডিকশন। আমার সাথে পণ্ডিত পুষ্কর, রিয়াল মাদ্রিদ ফ্যান এবং স্প্যানিশ ন্যাশনাল ফুটবল টিম ফ্যান, আর আমি সামনে বসে আছি ম্যানচেস্টার ইউনাইটেড এন্ড পর্তুগাল ফুটবল টিম ফ্যান। তো এটাই আজকে প্রেডিকশন ছিল। তোমাদের প্রেডিকশন তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের রাউন্ড অফ 16 কেমন লাগলো, ওভারঅল তোমাদের ইউরোটা কেমন লেগেছে, আর তোমরা কাকে জিততে দেখতে চাও কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে কোন চারটে টিম কোয়ালিফাই করবে, কোন দুটো সেমিফাইনালে কারা কারা কোয়ালিফাই করবে, ফাইনালে কে কোয়ালিফাই করতে পারে, ডেফিনেটলি প্রেডিকশন করতে পারো। কোয়ার্টার ফাইনাল হয়ে গেলে আমরা ডেফিনেটলি আবারও সেমিফাইনালে প্রেডিকশন করতে বসবো, আমরা সেমিফাইনালে ডিসকাশন করব। দেখা হচ্ছে নেক্সট ওয়াচ অলং নেক্সট ভিডিওতে। আগামীকাল ওয়াচ অলং এ জয়েন করতে ভুলো না। পর্তুগাল ভার্সেস ফ্রান্স এন্ড স্পেন ভার্সেস জার্মানি, আগামীকাল দুটো হেভিওয়েট ম্যাচ, মাউথ ওয়াটারিং ক্ল্যাশ। আগামীকাল চারটে বেস্ট কন্টেন্ডার টিমের ম্যাচ হতে চলেছে একসাথে। তো ঠিক আছে, ওয়াচ অলং এ জয়েন করতে ভুলো না। এখানে পডকাস্টটা শেষ করছি। থ্যাংক ইউ পুষ্কর, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, ফার্স্ট টাইম পডকাস্ট, গিভিং মি দ্য অপরচুনিটি। প্লেজার। এটা আমার প্রথম কি বলবো ভিডিও ইউটিউবে, প্রথম এরকম ভাবে রেকর্ড করা। সত্যি এক্সপেরিয়েন্সটা ভালো ছিল ভিউয়ারদের সাথে। আবার হতে চলেছে, এটাই শুরু। সামনে তো यार প্রিমিয়ার লিগ সিজন, লা লিগা সিজন আসছে यार, লা লিগা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়াচিং দিস পডকাস্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। থ্যাংক ইউ, পিস আউট।